পিতা পুত্রের সত্তা থাকবে, সে সত্তাটাকে বিলীন হতে দেবেন না। পিতার অধিকার যেমন আছে, পুত্রেরও সেই অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে। আর সমাজে যারা নারী বা যারা মারা রয়েছেন, তাদের প্রত্যেকের কর্তব্য রয়েছে। তারা কিন্তু আগলে রাখতে জানেন, তার সংসারকে সুখী করতে হয় করে জানেন। তাই তার প্রত্যেক পিতার পেছনে যেরকম মায়ের কর্তব্য রয়েছে, প্রত্যেক দাদাদের পেছনে রয়েছেন বৌদিরা, প্রত্যেক বোনদের পেছনে রয়েছে ভাইয়েরা। এই করে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বক্তা বলেছিলেন যে দুই করে থাকে, দুই পক্ষ যেভাবে আসে সেইভাবে জোয়ার ভাটা হয়, দিন রাত্রি হয়, সেইভাবে পুরুষ এবং নারী মিলিয়েই কিন্তু সমাজ সচেতনতা গড়ে ওঠে। তাই এখানে নারী পুরুষ বলে নয়, বিভাগ বা বিবেচনা করা ঠিক হবে না। মানুষের অধিকারকে সেইভাবে দাঁড়িয়ে উপভোগ করতে হবে। তাই বলি, আমাদের সত্তাটাকে, আমাদের বীরটাকে বাঁচিয়ে তুলতে হবে। আজকে আমরা যখন রাস্তা দিয়ে যাই, তখন আমরা দেখতে পাই না পাশের ধারে বা পথর পাশে যে দাঁড়িয়ে আছে বা বসে আছে, তারা শুধু ভিক্ষার জন্য হাত বাড়িয়ে দেয়। তাদেরও বাঁচার অধিকার আছে। আমরা কি পারি না তাদের দিকে আমাদের 5টি আঙুল এগিয়ে দিতে? আমরা জানি যে কেউ কোনো সংগঠন তারা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ খরচা করেন, গরিব মেয়েদের বিবাহ দেওয়ার জন্য খরচ খরচা করেন। তার কারণ আমরা জানি যে কাউকে অবহেলা করে বা কাউকে অবহেলিত করে কেউ কিন্তু বড় হতে পারে না। তাই আমরা দেখেছি ওই যে উত্তম নিশ্চিত চলে অধমের সাথে নয়, সেখানে উত্তমকে অধমের সাথে চলতে পারলে কিন্তু উত্তমের অবস্থা অধমে থাকবে না। তাই বলি, যারা উত্তম হয়েছেন তারা মানুষের বাঁচার কথা ভাবুন। যারা বড় হয়েছে, যারা আমরা আজকে একটা জায়গায় বা একটা লেভেলে হোল্ড করছি, তারা একটু নিচের দিকে তাকান। যারা ক্রমশ তলিয়ে যাচ্ছে, মানবতার আঘাত থেকে তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, সমাজ সচেতনতা মানুষের কাছে তারা এগিয়ে আসতে পারছে না। তারা হয়তো বা এই বিল্ডিং এর নিচে এসে দাঁড়িয়েছে, ক্রমশ একতলায়, দোতলায়, তিনতলায় হয়তো আসতে পারছে না। তারা হয়তো আন্দোলনে এসেছে, তারা হয়তো হিউম্যান রাইটস অফিসে যেতে পারছে না, তারা হয়তো আন্দোলনে এসেছে, তারা পুলিশ প্রশাসনের কাছে যেতে পারছে না, তারা জজ সাহেবের কাছে যেতে পারছে না, তারা হয়তো এবং অথবা আইনজীবীর কাছে আসতে পারছে না। তাদেরকে আপনারা সাহায্য করুন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তবেই কিন্তু আপনারা সুখে থাকবেন, আপনারা শান্তিতে থাকবেন। তার কারণ আমরা জানি শুধু সুখ শান্তি খোঁজ করলে কিন্তু সুখও পাওয়া যায় না, আবার শান্তিও পাওয়া যায় না। তাই বলি, যারা সকলের পাশে থাকেন, যাদের সৌহার্দ্য হাত এগিয়ে যায়, যাদের সমাজের কথা বলে না, সমাজে কিছু করিয়ে দেখায় বা করে দেখায়, সেই ধরনের লোক চাই। তাই তো বলি, যারা স্রষ্টা পুরুষ বা দ্রষ্টা পুরুষ, তারা বলে গেছেন আমাদের সমাজে কি অভাব জানেন দাদা? আমাদের সমাজে ভালো মানুষের অভাব। সে ভালো মানুষের অভাবের জন্য কিন্তু আমাদের তাগিদ ভুলে যাই, আমরা অধিকার জানি না, ভালো মানুষ বা তাগিদও আমাদের হারিয়ে গেছে। আমরা চাই কে কাকে ঠকিয়ে বড় হতে পারি। আমরা চাই সমাজ সচেতন রাষ্ট্রকে আমরা ধুলোয় দূষিত করে দিতে চাই। আমাদের হাসপাতালে সেবা হয় না, আমাদের পুলিশের কাছে আমরা আইনি সহায়তা পাই না, আমরা কোর্টের দালালি করে বেড়াই। আইনজীবী পোশাকে কালো কোট পরিহিত আইনজীবীরা তাদের মক্কেলদের শোষণ করেন, আবার সমাজকে শোষণ করছেন সেই রাজনৈতিক নেতারা। তাই বলি, যারা সমাজ সচেতন হবেন, সমাজকে সচেতন করতে গেলে চাই সমাজের প্রতি ভালোবাসা, একান্ত অনুরাগ, সেই অনুরাগের ধারা এবং ধৃতি। তবে কিন্তু মানুষের কাছে আপনাকে মহিয়ান করে তুলবে না, বড় করে তুলবে না, আপনার জন্ম করে তুলবে। তাই বলি, লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটস আপনাদের পাশে আছে। পরিবারের ন্যায়, পরিবারের কর্তার ন্যায় আপনাদের পাশে আছে। আপনার সঙ্গে পিতা থাকুক, মাতা থাকুক বা গুরুজন থাকুক না কেন, তারা আপনাদের সেই ছাতার মতো, সেই হিমালয়ের মতো আপনাদের পরিবেশকে, পরিস্থিতিকে আরো থেকে আরো পর্যায়ে নিয়ে যাওয়ার সমান করছে না, সমান দেখাচ্ছে না, নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছে। হ্যাঁ, আজকে আমরা মিলিত হয়েছি এই 10th ডে অফ হিউম্যান রাইটস ডিসেম্বরে, যে হিউম্যান ডিক্লারেশন যেটা 10/12/1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই 63তম বর্ষে আমাদের এটা কি প্রাপ্য হওয়া উচিত নয়? এটা কি আমাদের
জানানো তাগিদ হওয়া উচিত নয় যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমি নিজে মানুষের মতো মানুষ হব, সমাজ সচেতন রাষ্ট্রকে আমরা ভারতবর্ষকে তথা বিশ্ববাসীর কাছে এগিয়ে নিয়ে যাব যে আমাদের এই ধরনের ছোট ছোট সংগঠন, এই ধরনের মানবতার সংগঠন তাদের ছোট ছোট কাজ এবং ক্রিয়াকলাপের মাধ্যমে তারা মহিয়সী করে তুলবে বাংলার প্রত্যেকটি মা ভাই এবং বোনেদেরকে, বাংলার প্রত্যেকটি ঘরে, বাংলার প্রত্যেকটি পরিবারের পরিজনদের যারা হাওয়াতে রয়েছে, যারা খুব গরিব, যারা অনাচার অন্যায় প্রতিবাদে লেলিহান শিক্ষা নয় এগিয়ে যাবে, তারা এগিয়ে যাবে পুলিশ প্রশাসনের কাছে, তারা এগিয়ে যাবে আইন আদালতের কাছে, তারা চাইবে টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট দ্য হিউম্যান রাইটস। তার কারণ মানুষের বাঁচার অধিকার রয়েছে, মানুষের থাকার অধিকার রয়েছে, মানুষকে কর্তব্য পালনের অধিকার রয়েছে। তাই তো বলি আজকে আমরা গর্ব, আমারও গর্বিত হচ্ছে যে আমি একজন সদস্য। যেটা দাদা বললেন যে ইনি হচ্ছেন হিউম্যান রাইটসের আমাদের অ্যাডভাইসার, আমি মনে করি আমি একজন সদস্য, আমি হিউম্যান রাইটসের এই লাইফ অফ হিউম্যান রাইটসের পরিবারের একজন সদস্য হিসেবেই থাকতে চাই, আমি অ্যাডভাইসার হিসেবে থাকতে চাই না। তার কারণ অ্যাডভাইস তখনই দেব যখনই প্রত্যেকের জন্য আমি কিছু না কিছু কাজ করে দেখাতে পারবো। যারা আমাদের এই সংগঠনে যারা সদস্য হবে তাদের প্রত্যেকের উচিত তার নিজেদের কাজ, নিজেদের কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে যাবেন। শুধু নিজের সংসার করলে কিন্তু নিজের সংসারটা হয়তো পারবে, হয়তো আপনার ছেলে হয়তো মহিয়সী হয়ে যাবে, আপনার বাড়ির কন্যা হয়তো ভালো জায়গায় ভালো চাকরি করবে, কিন্তু যদি আপনার সমাজ সচেতনতা না জেগে ওঠে, আপনার পরিবারের পাশেই যে পরিবার রয়েছে সেই পরিবারের দায়িত্বভার আপনি হয়তো নিতে পারবেন না, কিন্তু তাদের দুঃখে যদি পাশে দাঁড়ান তবে কিন্তু আপনাদের সংসার থেকে মোক্ষ লাভ হবে। তাই তো বলি আমাদের বলার কথা নয়, আমাদের করে দেখানোর পালা এসেছে। এই করে দেখানোর পালায় আমি সদস্য হিসেবে আমি গর্ব অনুভব করি। I am proud of being a member of our Lifelong of Human Rights. তাই প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই এবং অদূর ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের মহিয়ান ব্যক্তিবর্গকে পাশে নিয়ে এবং আমাদের এমএলএ সাহেব বা এমপি সাহেব যারা রয়েছেন বা রাজনৈতিক তথাকথিত দালাল বা নেতা যারা রয়েছেন তারা যেভাবে আমাদের প্রত্যেক সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন, সেইভাবে এবছর বা অদূর ভবিষ্যতেও যাতে এলাকার সমস্ত মানুষ যেন এই লাইফ অফ হিউম্যান রাইটসের কাছে এসে বলে, হ্যাঁ দাদা আমরা আপনাদের পাশে আছি, আপনারা এগিয়ে যান, আমরা ঐকান্তভাবে আপনাদের পেছনে রয়েছি, আপনাদের সহযোগিতায় আমরা হাত বাড়িয়ে দেবো। পুলিশ প্রশাসন নয়, আইনজীবী নয়, আইনে রক্ষক এবং ভক্ষক হিসেবে নয়, আমরা চাই সমাজ সচেতন মানুষ যারা মানুষের জন্য কথা বলবে, মানুষের জন্য কিছু করে দেখাবে এবং মানুষ হিসেবে লাইফ অফ হিউম্যান রাইটসের সদস্য গ্রহণ করে তারা অদূর ভবিষ্যতে বাংলা নয়, ভারতবর্ষ নয় তথা বিশ্ববাসীর কাছে একটা নবজাগরণের কথা তুলে ধরার চেষ্টা করবে। তখন তো আমাদের এই দিনটি মতো সাকসেসফুল দিন আমরা পাবো। তাই বলি টু প্রোটেক্ট এন্ড টু প্রমোট দ্য হিউম্যান রাইটস। তার কারণ মানব অধিকারের মতো আর বড় অধিকার কেউ নেই, কোথাও নেই। তাই বলি যারা এদের এলাকায় যারা রয়েছেন প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যে এই ধরনের সংগঠন সঙ্গে আপনারা রয়েছেন এবং বিভিন্ন সংগঠনকে আপনারা সাহায্য করছেন। এটাও খুব গর্বের বিষয় যে আমাদের এলাকার যারা বিশিষ্ট বুদ্ধিজীবী মানুষ বা শিক্ষাজীবী বা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা এই ধরনের সভা এবং সংগঠনের কাছে এগিয়ে যান। তবে কিন্তু আমাদের বাঁচার, আমাদের ভালোবাসার, আমাদের ভালো থাকার দিন এসে যাবে। সেই দিনে আমাদের বেশি দূরে নেই, সেটা আসবে। তাই প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা রয়েছেন এবং যারা শুনছেন অতি আগ্রহে প্রত্যেককে আমি আমার ভালোবাসা জানাই। এই বলে আমি আমরা ওনার বক্তব্য শুনে আমাদের খুব ভালো লাগলো। আমি পরবর্তী অনুষ্ঠান জানার জন্য আমি কয়েকজনকে ডেকে নিয়েছি যাদের ফুল এবং ব্যাস দিয়ে সম্বোধনা জানানো হবে।
আমাদের লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের গভর্নিং বডির কনভেনার মোহাম্মদ আব্দুল্লাহ আমির, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে ফুল এবং ক্যাশ দিয়ে সম্বোধনা জানাবেন পারমিতা ভট্টাচার্য এবং প্রক্সিমা কুন্ডু। এবং ফুল দিয়ে সম্বোধনা জানাচ্ছেন প্রক্সিমা কুন্ডু এবং শম্পা ঘোষ। শম্পা ঘোষকে মঞ্চে আসার জন্য জানানো হচ্ছে। ওনাকে ফুল দিয়ে সম্বোধনা জানাবে সৌমিলি দাস, সেক্রেটারি সুমন মণ্ডল, সাঁকড়া লিমিটেড সেক্রেটারি সুমন মণ্ডল। উনি আমাদের বডি ট্রেজারার সোমনা থেকে একটি মুভমেন্ট হাতে তুলে দিচ্ছেন। আব্দুল্লাহ আমির, ওনাকে মঞ্চে আসুন। অলোক কুমার মুখার্জি মহাশয়কে ওনাকে অনুরোধ করবো আমাদের গভর্নিং বডির কনভেনার আব্দুল্লাহ আমির ওনার হাতে মুভমেন্ট তুলে দিচ্ছেন। ডক্টর অলোক কুমার মুখার্জি, আর আরেকজনকে আমি মঞ্চে রেখে নেবো আমাদের এক মাতা। আপনি একটু হাতটা দিন। একজন প্রক্সিমা কুন্ডু এবং ফুল দিয়ে সম্বোধনা জানাচ্ছেন সৌমিলি দাস। আমাদের লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট শ্যামল কুমার দাস মহাশয়কে ওনাকে অনুরোধ জানাচ্ছি উনি কিছু বলুন। কিছু বলার মঞ্চে উপবিষ্ট আমার তরফ থেকে যারা সামনে বসে আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আলোচনা শোনার জন্য আমি এখন এসেছিলাম, কারণ বিশিষ্ট ব্যক্তিরা এসেছে, তাদের থেকে অনেক কিছু জানবো বলে। অ্যাকচুয়ালি এই ধরনের আলোচনা শোনার জন্য এখন মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন এখনো হয়নি। কারণ ঘটনা হচ্ছে হিউম্যান রাইটস অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলো, সেগুলো আমাদের যে খুবই প্রয়োজন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এখনো বিভিন্ন জায়গায় হয় না। আলোচনার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আমাদের সংগঠনটা বড় হবে এবং হয়তো অনেক মানুষকে আমরা কাছে পাবো এবং আগামী দিনে অনেক বড় কাজ আমরা করতে পারবো। অ্যাকচুয়ালি যদি আমরা ফিরে যাই সেই 1947 সালের কথায়, 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 1947 সালের 15 আগস্ট অনেক রক্তাক্ত সংগ্রামের মধ্যে। স্বাধীনতা পাওয়ার পর থেকে আমাদের যে মৌলিক অধিকারগুলো আমাদের ভারত থেকে পাওয়ার অধিকার ছিল, সেই মৌলিক অধিকারগুলো কিন্তু আমরা প্রথম থেকে বঞ্চিত হয়ে এসেছি। কারণ আমি আপনাদের কাছে এই জন্যই বলতে চাইছি যে আমাদের মৌলিক যে 5টা অধিকারের মধ্যে আমরা 3টে জিনিসকে আমরা সেই রাজন্যবাদা থেকে আমরা কিন্তু দেখে আসছি, যেমন হচ্ছে অন্ন, বস্ত্র এবং বাসস্থান। যখন মানুষ খেতে পারে না, সাধারণ
বুভুক্ষ মানুষ, তাদের জন্য অনেকে এগিয়ে আসে অন্যের দাবি নিয়ে। আমরা দেখেছি যখন তাদের বাসস্থান থাকে না, তখন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দেশের রাজনৈতিক লিডাররা তারাও চলে আসেন তাদের কিভাবে বাসস্থান করে দেওয়া যায়। যখন তাদের পরনে বস্ত্র থাকে না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদেরকে বস্ত্র তুলে দেওয়া হয়। কিন্তু বন্ধু, আজকে আমাদের তিনটের পাশাপাশি আরো যে দুটো আমাদের মৌলিক অধিকার, সেই দুটো মৌলিক অধিকারের কথা ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে যারা আমাদের দেশকে পরিচালনা করেছেন বিভিন্ন সময়, তারা কিন্তু ভুলেই বসেছিলেন। 63 বছর পর, ভারতবর্ষ স্বাধীনতার 63 বছর পরে আমরা পেলাম কি 2010 সালে 1 এপ্রিল মনমোহন সিং ঘোষণা করলেন শিক্ষাকে মৌলিক অধিকারে নিয়ে আসা হবে। ভাবুন, অন্যান্য দেশ পরে স্বাধীনতা পেয়ে তারা কত এগিয়ে চলেছে আর আমরা কত পিছিয়ে পড়েছি। এর জন্য দায়ী কারা? 1947 সাল থেকে 63 বছর পরে আমরা পেলাম শিক্ষাকে মৌলিক অধিকারে নিয়ে এলাম। পাশাপাশি স্বাস্থ্যের কথা ভাবতে শুরু করেছি। আজকে যদি আমরা মৌলিক অধিকার সেই 5টা জিনিসকে স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আনতে পারতাম, তাহলে আজকে ভারতবর্ষের অবস্থা এরকম জায়গায় থাকতো না। তাই আমি আপনাদের বলবো, হিউম্যান রাইটস যে আমরা কাজ করছি, এই কাজের মধ্যে দিয়ে সবাইকে বলবো এগিয়ে আসুন, যাতে আমরা সাধারণ মানুষকে পাশে দাঁড়াতে পারি। কারণ মানুষ অসহায়, তার পাশে এসে দাঁড়ায় এবং তাদেরকে নিয়ে এগিয়ে চলি। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই ফান্ড গঠন করেছে। বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় শক্তিশালী মহল তারাই জয় করে নেয়, কিন্তু আইনের দ্বারা তারা দেখেছি সেখানেও কিন্তু অনেক সময় আমরা অনেককে পিছিয়ে আসতে দেখেছি। তা আমাদের এই সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং আগামী দিনে তাদেরকে এগিয়ে চলবে। এই হচ্ছে আমাদের কাজ। আমি বলবো নারী পুরুষের সমান অধিকার, এই যে কথাটা কিছুক্ষণ আগে এক বক্তা আমাদের এখানে বলে গেছেন। অ্যাকচুয়ালি আমরা দেখুন, মায়েরা তারা আমরা ছেলে মেয়েকে খুব ভালোবাসি, আদর করে বড় করি, কিন্তু খুব বাস্তব জিনিস দেখুন, যখন বাড়িতে যখন মাছটা আসে, মা কিন্তু মেয়ে খাবারের পাতে মুড়োটা তুলে দেয় না, সেও কিন্তু ছেলের খাবারের পাতে মুড়োটা তুলে দেয়। কেন এই বৈষম্য হবে? এটাও ভাবতে হবে। এটা ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা ভাবার প্রয়োজন আছে। কখনো ছেলে কখনো মেয়ে উভয়কে কিন্তু যদি আমরা সঠিকভাবে দেখি, তাহলে কিন্তু আমাদের যাত্রাটা শুভ হয়। তাই আমি বিস্তারিত বক্তব্য রাখবো না, কারণ যারা এসেছিলেন তারা অনেক কথাই বলে গেছেন, অনেক সময় চলে গেছে। কারণ এনারা আছেন, এরপরে গোবিন্দবাবু আছেন, আমাদের প্রেসিডেন্ট আছেন, এনারা বক্তব্য রাখবেন, এনারা বক্তব্য শুনুন, শুনে আমরা যাতে ভালোভাবে এগিয়ে চলতে পারি সবার সহযোগিতা নিয়ে। এবং আমরা ভাববো যে আমরা এসেছি কিছু করে যেতে, কারণ যারা কিছু করে যায় তাদেরকে মানুষ কিন্তু মনে রাখে। যারা কিছু করে না, শুধু লাইক করে যায়, অর্থাৎ আমার কি চাহিদা সেই ব্যাপারটাই চিন্তা করে যায়, তাদের কিন্তু মানুষ জন্ম বারে বারে হয় না, একবারই হয়। এবং মানুষ হিসেবে আমরা এখানে চলে যাব, আমাদের যাতে মনে রাখতে পারে, তার জন্য সমাজের বুকে আমাদের কিছু কর্তব্য আছে। আসুন সবাই হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই কর্তব্য পালন করি এবং আমাদের অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাই। এইটুকুনি বক্তব্য রেখে আমি আপনাদের শুভকামনা করে বক্তব্য শেষ করলাম। সকল বিশিষ্ট মহারাজকে, আমার শ্রোতা বন্ধুকে যারা অভিনন্দন ভালোবাসা। আজ 63তম বিশ্ব মানবাধিকার দিবসটি বিশ্বযুদ্ধের পর জাতীয় সাধারণ সভায় মানবাধিকারের প্রয়োগ অনুভব করে। 1988 সালের অগাস্ট সেপ্টেম্বর মাসে এক সম্মেলনে তৈরি হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রচেষ্টায় শুরু হয় মানবাধিকার আন্দোলন। এই সম্মেলনের সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক স্তরে তৈরি হবে মানবাধিকার কোড। রাজ্যের সমস্ত জেলায় তৈরি হবে এই মানবাধিকার
যা এত পর পশ্চিমবঙ্গে তৈরি হলো। 1948 সালের 10ই ডিসেম্বর আজকের এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। প্রথম মানবাধিকার আদালত তৈরি হয় ইউরোপে 1959 সালে। এই মানবাধিকারের মূল বিষয় হল মানুষের ব্যক্তিগত জীবনে সুরক্ষিত করা, স্বাধীনতা দেওয়া এবং স্ত্রী ও পুরুষকে সমান অধিকার দেওয়া, বিচারের মাপকাঠিতে প্রত্যেক মানুষের সমান অধিকার। নারী পুরুষকে আলাদাভাবে মাপা যাবে না। বর্তমানে মানবাধিকার সংগঠন বিশ্বের সব দেশে, সব রাজ্যে ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার রামপুরে প্রতিষ্ঠিত হয় 1903 সালে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মাননীয় শ্রী সৌমেন দাস মহাশয়। আজ লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের 8তম মানবাধিকার দিবস পালন করছে। নারী অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় 2002 সালের অক্টোবর মাসে ভুবনেশ্বরে উত্তর বিশ্ববিদ্যালয়। নারীকে যদি পুরুষের সমান অধিকার না দেওয়া হয় তাহলে কোনো রাষ্ট্র সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিকাশ হয় না। নারীদের যদি স্বনির্ভরশীল হতে না দেওয়া হয় তবে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ জীবন কখনোই সমৃদ্ধিশালী হতে পারে না। নারীর অবদান অনেক, যেমন বধূকে একটা সংসার ধরে রাখে, মাতৃস্নেহে সন্তান পালন করেন, আবার শিক্ষিত নারী অফিসে কাজ করে জীবিকার ব্যবস্থা করেন। আমার মনে হয় সব মানুষের বেঁচে থাকার অধিকার নেই। বিশ্বে এই থাকত তাহলে সুপ্রিম কোর্ট কাছে মৃত্যুদণ্ড আদেশ দিতে হবে। 26 আমেরিকান সেন্টারে নিরীহ মানুষদের হত্যাকারী কি অপরাধ করেছিল তারা? কেন তাদের মারল? আশ্চর্য বিষয়, ভারতীয় সংবিধান তাকে এখনো দুধ গলা দিয়ে ফেসে রেখেছে। 2010-এর 15ই ফেব্রুয়ারি মাওবাদীরা কিষেনজির লোকেরা শিলদায় জনদের ক্যাম্পে 24 জন মেরেছে। আরো অনেক রকম হয়েছে। এরা তো লড়াই করতে গিয়ে মরেনি। এরা কি অপরাধ করেছিল? ওই কাজ মাওবাদী নেতা কিষেনজির বিরুদ্ধে হয়েছিল। সিআইডি রিপোর্ট তাই বলছে। এছাড়া গ্রামের কত মানুষকে এই কিষেনজির লোকেরা হত্যা করেছে, গুলি করেছে। মায়ের সামনে 3 জনকে গুলি করে মেরেছে। মা কাঁদতে গেছে যখন, এরা বলেছে চুপ করুন, চেঁচামেচি করবেন না। যখন কিষেনজি মারা গেল তখন সেই মন্ত্রা বলছে আজকে আমি একটু কেঁদে মারবো, যাক আর বিশেষ কিছু বলবো না। এটা বলবো দোষীদের শাস্তি হোক। তবে এই সমস্ত মানুষের জন্য মানবাধিকার সেই মানুষের জন্য যাদের মা আর বংশ দুটোই আছে। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনাদের কাছে একটা তথ্য দিই। আপনারা কি জানেন ভারতবর্ষ এখন দূষিত বা অপরাধীমূলক কাজের দিক থেকে পৃথিবীতে কত নম্বর স্থানে আছে? হয়তো আপনারা সেই তথ্যটা জানেন না, সেটা একটু জানিয়ে দিন। লাস্ট ইয়ারে 180টা দেশকে নিয়ে সার্ভে হয় 10 সালে। সেই সার্ভেতে ভারতবর্ষ ছিল 87তম, অর্থাৎ 87। আর এই বছর 11 সালে সেটা এসে দাঁড়িয়েছে 95তম। ভাবুন, ভারতবর্ষ ক্রমশ কিন্তু পিছিয়ে পড়ছে অন্যান্য দেশের থেকে। তাই আমি আপনাদের কাছে এই তথ্যটা তুলে ধরলাম যে আমাদের দেশের জন্য কতটা ভাবা উচিত এবং আমরা কতটা অ্যাগ্রেসিভ হলে তবে এই 95 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামাতে পারবো। যাই হোক বন্ধু, আসুন আজকের এই সমস্ত অনুষ্ঠানের যিনি কর্ণধার, সবাইটাকে চেনে, নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো জায়গা নেই। সেই সৌমেন দাস আমাদের জেনারেল সেক্রেটারি, তিনি আসছেন এবং ওনার বক্তব্য উনি রাখছেন এবং বক্তব্য আমরা ভালোভাবে শুনব এবং উনি কি চাইছেন সেটাও যেন তুলে ধরেন। আসুন সৌমেন বাবু, আপনি আপনার বক্তব্য রাখেন। নমস্কার। আজ 63তম বিশ্ব মানবাধিকার দিবস।
সমস্ত বিশ্বের সমস্ত রাজ্যে সমস্ত জেলায় এই মানবাধিকার দিবস পালন হচ্ছে। তার সঙ্গে আমাদের লাইফ অফ হিউম্যান রাইটসের ৮ম মানবাধিকার দিবস আমরা পালন করছি। আমার সঙ্গে সমস্ত সদস্যরা যে সহযোগিতা করেছে আমার খুব ভালো লাগছে। আমার মঞ্চে উপস্থিত যারা আছে তাদের এবং আমার সামনে সদস্যদের আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব। এর আগে মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সেশন ডিস্ট্রিক্ট জজ এবং পুলিশ অফিসার এবং মন্ত্রী সাহেব। ওনারা মানবাধিকার সম্বন্ধে যথেষ্ট বলেছেন এবং আমাদের লাইফ অফ হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এনাদের থেকে আপনারা শুনেছেন। আমি হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার সম্বন্ধে বিশেষ কিছু বলবো না। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের নিজস্ব লাইফ অফ হিউম্যান রাইটস সম্বন্ধে। লাইফ অফ হিউম্যান রাইটস তৈরি হলো কিভাবে, কে তৈরি করলো? আপনারা মানবাধিকার সম্বন্ধে অনেক শুনলেন, কিন্তু লাইফ অফ সম্বন্ধে শোনেননি। লাইফ অফ হিউম্যান রাইটস হওয়ার আগে একটি দাতব্য চিকিৎসালয় তৈরি করেছিলেন স্বর্গীয় ডক্টর কণিকা দাস মহাশয়া। উনি কালকাটা মেট্রোপলিটন কলেজ থেকে পাশ করার পর হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। পরবর্তীকালে গরিব মানুষের স্বার্থে, যাতে প্রচুর শিশু মানুষ অনেকে দেখা যায় না খেতে পেরে, না চিকিৎসার অভাবে মারা যায়, উনি চেয়েছিলেন গরিব মানুষের পাশে থেকে তাদের চিকিৎসার মাধ্যম দিয়ে শুরু করবেন একটি দাতব্য চিকিৎসালয়। তার শেষ জীবনে উনি আমাদের কাছে নেই, উনি শেষ জীবনে একটি দাতব্য চিকিৎসালয় করেছিলেন। পরবর্তীকালে সেই দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে আমি আমার সংগঠনের কয়েকজনকে নিয়ে 2003 সালে এই লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটস রেজিস্ট্রেশন করি এবং স্থাপিত করি। আমার সঙ্গে যারা সহযোগিতা করেছেন তারা আমার এখানে উপস্থিত রয়েছে। আমার সঙ্গে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, এনাদের সহযোগিতায় আমরা এই লাইফ অফ হিউম্যান রাইটস উদ্বোধন করেছিলাম এবং এটাকে নিয়ে আমরা এখন অবধি চলছি। আমার সঙ্গে যত এখানে সদস্য আছে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে আরো সহযোগিতা করেছিলেন আমাদের যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন, এখনো আছেন, আজকে আসতে পারেনি, তাকে রায়পুরের অ্যাডভোকেট পূর্ণচন্দ্র মাইতি এবং এখানে মঞ্চ উপস্থিত রয়েছেন সঞ্জিত দাস মহাশয়। এছাড়া আরো কয়েকজন অ্যাডভোকেট রয়েছেন, এরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন। এই লাইফ অফ হিউম্যান রাইটস আমরা বহু জায়গায় শাখা করেছি। আমরা অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে যাতে আমরা সহায়তা করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা লড়াই করে যাচ্ছি সেই সব মানুষদের সঙ্গে, তাদের পাশে থেকে। অনেকেই বলে যে মানবাধিকার শুধুমাত্র মানুষের জন্য। আমরা একজন পুলিশ অফিসার প্রশ্ন করেছিল আমাদের জন্য কি মানবাধিকার নয়? হ্যাঁ, মানবাধিকার সবার জন্য, কিন্তু যারা মানুষ নয় তাদের জন্য মানবাধিকার নয়। আমাদের ভগবান হাত পা দিয়েছেন, হাত পা দিয়েছে মানে আমরা মানুষ হয়ে যাই। এটা আমাকে জানতে হবে, যাদের মনুষ্যত্ব জ্ঞান আছে সেই মানুষের পর্যায়ে পড়ে। তো যাদের মনুষ্যত্ব জ্ঞান আছে, যারা সমাজের জন্য, মানুষের জন্য কাজ করবে, তাদের জন্যই মানবাধিকার।
কাগজে দেখবেন গত 8 তারিখের একটা ঘটনা বলি আপনাকে। আমি আমাদের সংগঠনের একটি ছেলেকে নিয়ে আমাদের হাওড়া জেলা পুলিশ সুপার রুরাল রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওনার কাছে যাই, ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যেসব কাজ করছি সেই সব নিয়ে আলোচনা করি। যেমন আমরা বন্দীদের নিয়ে কাজ করছি, যে সংশোধনাগার যেগুলো রয়েছে, বন্দীরা অনশনে বসেছে, কদিন আগেও আমরা দেখেছি টিভিতে। তো সেই সংশোধনাগারগুলো আমরা যদি ভিজিট করতে পারি, আমরা দেখতে পারি তারা কি অবস্থায় রয়েছে, তারা ঠিক মতন খাওয়া পায় কিনা, ঠিক মতন থাকতে পারে কিনা, পুলিশ প্রশাসন তাদের উপর কোনো অত্যাচার করছে কিনা, এইসব বিভিন্ন জিনিস নিয়ে আমরা পরিদর্শনে যাওয়ার জন্য আমরা হাইকোর্টের চিফ জাস্টিস, এছাড়া আইনমন্ত্রী মনোজ ঘটক, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং আরো বিভিন্ন জায়গায় আমরা চিঠি করি। সেখানে হাওড়া জেলার আমি পুলিশ কমিশনার অজয় কুমার রাওয়ারে এবং আমাদের রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় এসপি রুরাল ওনাকে আমরা জানাই। এইসব ব্যাপার নিয়ে ওনার সঙ্গে আমরা আলোচনা করতে চাই। আমি এছাড়া পরিবেশ দপ্তরের প্রতি কাজ করার জন্য বিভিন্ন জিনিস নিয়ে ওনার সঙ্গে আলোচনা করি এবং আমাদের এই হিউম্যান রাইটস প্রোগ্রামে কিছু বিশিষ্ট ব্যক্তি আসার জন্য যাতে ঠিক মতো সহযোগিতা করে তার জন্য আমরা বলতে চাই। তো সেখানে এসপি স্যার হঠাৎ আমাদের বলে বসেন যে দেখুন, কদিন আগে আমার কাছে একটা চিঠি এসছে। চিঠিটা কি বলে, আপনাদের বন্ধুর কোনো শাখা আছে, ওখানে দায়িত্বে কেউ আছে? তাই বলবো হ্যাঁ, আমাদের এখন যিনি ওখানে সেক্রেটারি ছিলেন আপাতত উনি নেই, কিন্তু এখন বর্তমান সেক্রেটারি হয়নি, কিন্তু সেক্রেটারি পদেই উনি হবেন। তার নাম চন্দন মল্লিক। আমি ওখানে ওনারা খুব আছেন, ওখানে আমরা অফিস উদ্বোধন করবো 8 তারিখে, সেটা ওনাকে জানিয়েলাম যে আমরা কম্বল বিতরণ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ওখানে অফিস উদ্বোধন করবো। তো উনি বললেন তাহলে আপনি কি চন্দ্রবাবুকে ফোন করে বলুন যে ওখানে ডোমচুড়া স্টার্টারে ঝাঁপড়া করে কোনো একটি জায়গা আছে, আর সে বলে দেবেন যে ওখানে কোনো একটি ঘটনা ঘটেছে। ঘটনাটা কি, কোনো কেউ মারা গেছে, তার বডিটা পোস্টমর্টম করে চলে আসার পরেও একদিনের বেশি ওখানে রয়েছে। সেই মরদেহটা পড়ছে বলছে এবং তার যথেষ্ট পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি সঙ্গে সঙ্গে চন্দ্রবাবুকে ফোন করলাম, করে বললাম যে আপনি এক্ষুনি আইসির সঙ্গে কথা বলুন। তো উনি আমাদের বললেন দেখুন, আমার কাছে একটা চিঠি এসেছিল একটু আগে, যেটা বলছিলাম সেটা হচ্ছে পরিবেশ দপ্তর থেকে বা আপনাদের ওখান থেকে চিঠি পাঠিয়েছিল, সেটা হচ্ছে কিছু গাছ কাটার ব্যাপার নিয়ে। হ্যাঁ, আমরা পাঠিয়েছিলাম। কারণ দেখুন, আমাদের রক্ত আছে, আমাদের কেউ মারলে আমরা কাজই বলতে পারি, কিন্তু গাছ কারো প্রাণ আছে। তাই যদি গাছ কেটে কেউ বিক্রি করে দেবে, এটা তো ঠিক নয়। তার উপর সরকারি গাছ, আমরা সেটা চিঠি পাঠিয়েছি। তুমি বললেন যে ঠিক আছে, আমরা পেয়েছি, আপনি কাইন্ডলি এই ব্যাপারটিকে একটু দেখুন। তো আমরা ওনাকে বলতে সঙ্গে সঙ্গে চন্দ্রবাবুরা রবীন্দ্র আইসির সঙ্গে কথা বলেন এবং আইসি যথেষ্ট ভদ্র এবং খুব ভালো ব্যবহার করে উনি পুলিশ পোস্টিং করে ওনাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং ওইখানে আমাদের মেম্বার ছাড়া চন্দ্রবাবুর সঙ্গে যারা ছিলেন তারা যথেষ্ট সহযোগিতা করে সবাই মিলে গিয়ে ওই দেহটিকে পুলিশ পোস্টিং করে প্রচুর পুলিশ দিয়ে ওই দেহটিকে শনাক্ত করে এবং পরবর্তীকালে ওইখান থেকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যান এবং পোড়ানোর ব্যবস্থা করে। সেই ব্যাপারটি আপনি দেখবেন বর্তমান কাগজে 9 ডিসেম্বর বেরিয়েছে। এখানে দেখা যাচ্ছে 9 ডিসেম্বর বেরিয়েছে বর্তমান কাগজে, ডোমজুড়ে খুনের অভিযোগে বিচারের আসার মৃতদেহ উঠানে ওটা বেরিয়েছে। তো যাই হোক, আমরা দেখলাম সে মানুষটি খুব গরিব মানুষ। ওনারা আমার কাছে রিপোর্ট দিয়েছেন, রিপোর্টের পেপার আমার হাতে রয়েছে, কিন্তু আজকে অনুষ্ঠানের জন্য নিতে পারিনি, ওনাকে বলেছিলাম আমার কাছে রাখতে। তো উনি খুব গরিব, ওনার পাশে থাকা আমাদের মনে হয় খুব দরকার।
তো আমরা এরকম বিভিন্ন রকমের কাজ করছি, এগিয়ে চলছি। আমরা মনে হয় যদি আমরা পাশে থেকে এইভাবে এগিয়ে চলি, তাহলে আপনারা যদি সহায়তা করেন, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। কিন্তু আপনারা মনে রাখবেন যে মানবাধিকার এর সঙ্গে কখনোই রাজনীতি এক করে দেবে না।